নিরুদ্ধ করা যায়, তাই হলো পলিটিক্স। এ ব্যষ্টিতে যেমন, সমষ্টিতেও তেমনই। তাহলে ব্যষ্টির ক্ষেত্রেও ওই যে বললাম, রান্নাঘরে একটা রান্না করতে গিয়েও যেমন ভাবে সৎ নীতি অনুশাসন অনুসরণ করতে হয়, ঠিক তেমনি সমষ্টি অর্থাৎ সমাজ, রাজ্য, দেশ যাই বলি না কেন আমরা, তার ক্ষেত্রেও ওই সৎ নীতির অনুশাসন অনুসরণই করতে হয়। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন যে অসাধারণ কথা। তিনি বলছেন যে সৎ নিষ্ঠাবান সমাজ সংস্কারক নেতৃত্বের অভাব আমাদেরকে কিন্তু সমাজটাকে দ্রুত খারাপের দিকে নিয়ে যায়। তাই ক্ষমতাবান নেতৃত্বকে লোকপালই হয়ে ওঠা লাগে। লোকপালই, লোকের অর্থাৎ মানুষের মানব কল্যাণের জন্য তাকে তার ধর্মময় জীবন গড়ে তুলতে হবে। আর তা আসে কোত্থেকে? তা আসে কেবলমাত্র যখন সেই নেতৃত্বের একজন আদর্শ থাকে এবং সেই রাষ্ট্র ব্যবস্থায় যেন আদর্শ পুরুষ থাকে। যুগে যুগে আমরা দেখতে পেয়েছি যে আদর্শ রাষ্ট্র ব্যবস্থায় এই নীতি অবলম্বন করা হয়েছে। কি সেটা? আমরা দেখেছি যাকে আমরা রাম রাজত্ব বলি। রাম রাজত্ব মানে তো শুধু রামচন্দ্রের রাজত্ব নয়। এখন রাম রাজত্ব কথাটার অর্থ কি? যে যে রাজত্বে প্রজা পালক হিসাবে রাজা গড়ে ওঠেন, প্রজাদেরই সুখ সুবিধা স্বাচ্ছন্দ্যের জন্য ব্যক্তিগত জীবনের সুখ স্বাচ্ছন্দ্যকেও ত্যাগ করেন রাজা, সেটাকেই আমরা এখন রাম রাজত্ব বলি। তো সেই রাম রাজত্বে আমরা দেখেছি যে রাজা ছিলেন রামচন্দ্র, কিন্তু তার গুরু ছিলেন বশিষ্ঠ। তার আদেশ নির্দেশ পরিপালন করেই কিন্তু তিনি রাজত্ব চালাতেন। যুধিষ্ঠিরের রাজসভায় শ্রীকৃষ্ণ শোভিত হতেন। চন্দ্রগুপ্তের জীবনে চাণক্য ছিলেন। শিবাজির রাষ্ট্রে রামদাস ছিলেন। এই বিচক্ষণ বুদ্ধিসম্পন্ন দ্রষ্টা পুরুষ, যারা ব্রহ্মজ্ঞ পুরুষ, যারা ঋষি মানসিকতার পুরুষ, তাদেরকে আদর্শ করে না থাকলে কখনোই সেই সুন্দর রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যায় না। আর শ্রী শ্রী ঠাকুর বলছেন যে মানুষের বাঁচা বাড়ার শাশ্বত নীতিবিধিগুলিকে সার্থকভাবে রূপায়িত করার জন্য ঋষি বা ঋষির অনুশাসনবাহী কোনো উপযুক্ত ব্যক্তিকে মেনে চলতেই হবে। তাই আমরা যা কিছুই করি না কেন, আমাদের মিশন হলো বিং এবং বিকামিং, অর্থাৎ বাঁচা এবং বাড়া। আর তার পার্সনিফাইড ফর্ম হলেন ঋষি। দ্য মেসেজ গ্রন্থে শ্রী শ্রী ঠাকুর এই বাণীগুলি দিচ্ছেন, তাই আমি ইংরাজি শব্দগুলোই বলছি। যে আমাদের উদ্দেশ্য হলো বিং অ্যান্ড বিকামিং, আর তার পার্সনিফাইড ফর্ম অর্থাৎ মূর্ত বিগ্রহ হলেন ঋষি। এই ব্রহ্মজ্ঞ পুরুষ বা ঋষি থাকবেন শ্রী শ্রী ঠাকুরের কোট আনকোট কথায় at the helm of administration, অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থার সর্বোচ্চে সর্বোচ্চে থাকবেন সেই ব্রহ্মজ্ঞ পুরুষ, আদর্শ পুরুষ, যিনি আচরণ করে দেখিয়ে দেবেন বা দেখিয়ে দিয়েছেন, তাকে অনুসরণ করে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে। তাই শ্রী শ্রী ঠাকুর একটা যুগান্তকারী কথা বললেন। আমাদের সংবিধান, ভারতবর্ষের সংবিধান বর্তমানে, প্রথমে ছিল না, যখন সংবিধান রচিত হয় তখন ছিল না, কিন্তু বর্তমানে পরিস্থিতির পরিপ্রেক্ষ কথাটা জুড়েছে সংবিধানের ধারায়। শ্রী শ্রী ঠাকুর বললেন
রাষ্ট্র কখনো ধর্ম নিরপেক্ষ হতে পারে না। ধর্ম নিরপেক্ষ হতে পারে না, কেননা রাষ্ট্র ব্যবস্থার কেন্দ্রে সবার আগে ধর্মই থাকবে। তাহলে কি হবে? তাহলে কি হবে? রাষ্ট্র হবে সম্প্রদায় নিরপেক্ষ। রাষ্ট্র হবে সম্প্রদায় নিরপেক্ষ, অর্থাৎ সকল সম্প্রদায়ের বাঁচা বাড়ার সহায়ক। সকল সম্প্রদায়কে বাঁচা বাড়ার পথে এগিয়ে দেবে রাষ্ট্র। তাদের সুখ স্বাচ্ছন্দ্য, তাদের মঙ্গল কল্যাণের জন্য রাষ্ট্র এবং রাষ্ট্রনায়করা সদাই উদগ্রীব থাকবেন। সম্প্রদায় নিরপেক্ষ হতে হয় রাষ্ট্রকে, ধর্ম নিরপেক্ষ নয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে এক্সিস্টেন্সিয়ালিজম ইজ দ্য পিভট অফ অল ইজমস, অর্থাৎ ইজম, সকল ইজম, ইজম মানে কি? কোনো কিছু বাদ। আমরা বলি গান্ধীবাদ, ধর্মবাদ বা যে কোনো বাদ যেটা ইজম, সেই সকল ইজমের মূল কথাই হলো অস্তিত্ববাদ, এক্সিস্টেন্সিয়ালিজম, অস্তিত্ববাদ, অর্থাৎ বাঁচা এবং বাড়া। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাই আমাদের এই মানে আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে তিনি বিজ্ঞানসম্মত ভাবে তিনি সমস্ত মানে বাদের বা তন্ত্রের ভালোটুকু নিয়েছেন। রাজতন্ত্র, একনায়কতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র সবটুকুর ভালোত্বকে নিয়ে তার সমাহারে, সেই সকল ভালোর সমাহারে তিনি গঠন করতে চেয়েছিলেন আর্য ভারতীয় সমাজতান্ত্রিক রাষ্ট্র, অর্থাৎ ইন্দো এরিয়ান সোভিয়েত সোশ্যালিস্টিক রিপাবলিক। কিন্তু রাজনীতির নীতি বাদ দিয়ে আজ আমাদের সমাজ হয়ে পড়েছিল ক্লেদাক্ত পুঁতিগন্ধময়। রাজনীতি মানে আমরা মনে করেছিলাম রাজার নীতি, তিনি যেমন করে চালাবেন, তাতে স্বৈরাচার থাকুক, তাতে অত্যাচার থাকুক, তাতে খামখেয়ালিপনা থাকুক, সেটাই বোধহয় রাজনীতি। না, সেটা রাজনীতি নয়। রাজনীতি মানে নীতির রাজা। নীতিগতভাবে ভ্রষ্ট হলে তিনি কখনো কখনো তিনি নেতৃত্ব দানের যোগ্য হতে পারেন না। নীতি তাকে থাকতেই হবে। শ্রী শ্রী ঠাকুর তিনি আমাদেরকে, আর কোথাও যাওয়ার দরকার নেই, সত্যানুসরণ গ্রন্থটা যদি আমরা পড়ি, তাহলে আদর্শ নেতৃত্বের কথা তিনি বলে গেলেন। তিনি বললেন, আগে অন্যের জন্য যথা সর্বস্ব ঢেলে দাও, দশের পায়ে মাথা বিক্রয় করো, আর কারো দোষ বলে দোষ দেখা ভুলে যাও, সেবায় আত্মহারা হও, তবে নেতা, তবে দেশের হৃদয়, তবে দেশের রাজা, নতুবা ওসব কেবল মুখে মুখে হয় না। ঠাকুর তাই অনুশ্রুতি গ্রন্থে বলছেন, দরদ নিয়ে শাসন করো, পোষণ করো তেমনি, যেমন করবে শাসন পোষণ ফলও পাবে তেমনি। যেমন করে শাসন পোষণ করে নেতৃত্ববৃন্দ, তারা হয়তো প্রথম বছর থাকে, 5 বছর থাকে, 10 বছর থাকে, কিন্তু 15 বছরের বছর তাদেরকে জনগণ ঠিক সরিয়ে দেয়। তাই দরদ নিয়ে শাসন করতে হবে। আমাদের দেশের নেতৃবৃন্দ তাদের লজ্জাকর পরিস্থিতির থেকে যে অভিজ্ঞতাই লাভ করে থাকুন না কেন, যুগপুরুষোত্তমের কথাগুলি যদি তারা মেনে চলেন, তাহলে কিন্তু মঙ্গল হবে। কেননা এগুলি হলো নেতৃত্বের ধর্ম। শ্রী শ্রী ঠাকুর বললেন না, যদি নেতা হতে চাও তবে নেতৃত্বের অহংকার ত্যাগ করো, আপনার গুণগান ছেড়ে দাও, পরের হিতে যথা সর্বস্ব পণ করো, আর যা মঙ্গল ও সত্য নিজে তাই করে দেখাও, আর সকলকে প্রেমের সহিত বলো, দেখবে হাজার হাজার লোক তোমার অনুসরণ করবে। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন যে
ঠাকুরকে একবার জিজ্ঞাসা করলেন এক দাদা যে ভোটার হয়েছি, কাকে ভোট দেব? শ্রী শ্রী ঠাকুর তিনি বলছেন, ভালো মানুষকে ভোট দিবি। তখন সেই দাদা আবার জিজ্ঞাসা করছেন যে ভালো মানুষ কি করে বুঝবো? শ্রী শ্রী ঠাকুর বলছেন, ভালো মানুষের 3টি লক্ষণ আছে। কি কি সেই 3টি লক্ষণ? এক, দেখবি সেই মানুষটি নিজের পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল কিনা, নিজের বাবা মাকে সে শ্রদ্ধা করে কিনা। দ্বিতীয়ত দেখবি ভারতবর্ষের কৃষ্টির প্রতি, সংস্কৃতির প্রতি সে শ্রদ্ধাশীল কিনা। সনাতন ভারতবর্ষের যে ঐতিহ্য, যে কৃষ্টি, যে সংস্কৃতি, সেগুলি মেনে চলে কিনা। আর তৃতীয়ত, সব মানুষের কল্যাণ হোক, সবাই সুখে থাক, এমনটি সেই নেতা চাইছে কিনা। শ্রদ্ধেয় নন্দদুলাল চক্রবর্তী দাদাকে শ্রী শ্রী ঠাকুর এমন 3টি লক্ষণ দেখেই ভোট দিতে বলেছিলেন। শ্রী শ্রী ঠাকুর তিনি মন্ত্রীদেরকে স্বস্তি পুরুষ হিসাবে দেখতে চেয়েছিলেন। জনগণকে স্বস্তি দিতে, বাঁচা বাড়ার দিকে এগিয়ে দিতে তার আগ্রহ আছে কিনা তিনি সেই বিষয়টা দেখতে চেয়েছিলেন। তিনি সেই ব্যাপারে বাণীও দিলেন, অনেক বাণী দিয়েছেন। তিনি বলছেন, লোকের দুঃখে বুক হাসে তার, পরের স্বার্থ নিজের নয়, ইষ্ট স্বার্থী কেউ হলি না, এতেও কি রে স্বরাজ হয়? তৎকালীন পরিপ্রেক্ষিতে এই কথাটা স্বরাজ আনার প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন। আজকের দিনেও এটা সমানভাবে প্রাসঙ্গিক। বিহারে যখন পণ্ডিত বিনোদানন্দ ঝা যখন মুখ্যমন্ত্রী হলেন, তখন স্থাপনায় একটি বিশাল মনোরম তোরণ বানানো হয়েছিল এবং সেই তোরণে বড় বড় করে লেখা হয়েছিল, সুস্বাগতম স্বস্তি পুরুষম। সেই স্বাগতম ধ্বনির মাধ্যমেই বুঝিয়ে দেওয়া হয়েছিল যে দেশের রাজা, দেশের মন্ত্রী, দেশের পরিচালক, দেশের নেতৃবৃন্দকে হতে হবে স্বস্তি পুরুষ। তাকে তিনি বলেছিলেন, শ্রদ্ধেয় বিনোদানন্দ ঝাঁকে তিনি বলেছিলেন যে ভগীরথ বনজাইয়ে গঙ্গা দারোয়া নদী দুটো মিলিয়ে একত্র করে দেওয়াই ছিল ঠাকুরের লক্ষ্য। আমরা জানি যে বর্তমান ঝাড়খণ্ড, তখন বিহারের যে পরিস্থিতি আমরা জানি যে শুষ্ক জায়গা, সেখানে নদী শুকনো হয়ে যায় গরমের সময়। তাই গঙ্গার সাথে যদি সেখানকার দারোয়া নদীকে মিলিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু নিত্য বহতা হয়ে যাবে গঙ্গা, দারোয়া নদী গঙ্গার থেকে জল পেয়ে, এবং সাঁওতাল পরগনা শস্য শ্যামলা হয়ে উঠবে। আর সেই মিলন স্রোত বৈদ্যনাথ ধামের শিব গঙ্গা নামক পুষ্করিণীর সাথে যুক্ত করিয়ে দিয়ে তীর্থযাত্রীদেরও স্নানাহার এবং পানীয় জলের সমস্যা মেটাতে পারবে। শ্রী শ্রী ঠাকুর এই পরিকল্পনা করে দিয়েছিলেন বিনোদানন্দ ঝাঁকে। আসলে ঠাকুরের উদ্দেশ্য কি ছিল? ক্ষমতাবান নেতৃত্বকে লোকপালই করে তোলা। কেননা বৈদ্যনাথ ধাম তথা এই দেওঘর ধাম তো একেবারে, দেওঘর নামটা শুনেই তো আমরা জানি যে দেবতার অধিষ্ঠান এখানে, দেব দেব বিগ্রহের অধিষ্ঠান, দেবঘর। শুধু সৎসঙ্গ মন্দিরই নয়, আরো অনেক দেবতার অধিষ্ঠান এই পুণ্যভূমি। তাই এখানে প্রচুর মানুষের যাতায়াত সমগ্র বছর ধরে। অথচ আমরা তো তা বুঝি না। নিজের পকেট ভরতেই এই নেতৃবৃন্দের অধিকাংশরাই ব্যস্ত থাকেন। এই অভিজ্ঞতা নিয়েই তো আমরা চলছি। দেখা যাক এই অভিজ্ঞতা বদলায় কিনা। আমাদের অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক ভরসা তৈরি হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর ওই যে বলছিলাম যে বিবাহটা সঠিক হওয়া দরকার, তার জন্য
শ্রী শ্রী ঠাকুর বললেন যে যোগ্য জননের বৈধি সাশ্রয়ে অযোগ্য জাতকের প্রাদুর্ভাব দূর করতে হবে। যোগ্য জননের বৈধি সাশ্রয়ে, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। অযোগ্য জননের প্রাদুর্ভাবকে, প্রাদুর্ভাব আমরা সাধারণত কলেরা, বসন্ত এগুলোর ক্ষেত্রে বলি, তাহলে অযোগ্য জননের প্রাদুর্ভাবে আজ দেশ সমাজ সংসার ছেয়ে গেছে। তাই শ্রী শ্রী ঠাকুর রাজনৈতিক নেতৃবৃন্দকে উদ্দেশ্য করেও তিনি তার বাণী দিলেন, বলছেন, শোনো রাজনৈতিক তাপস, তোমাকে গণ পরিচর্যা করতে হলেই জন ও জনন পরিচর্যা করতেই হবে। গণপরিচর্যা নয়, শুধু করতে গেলে জন এবং জনন পরিচর্যা। এই যে প্রতিলোম বিবাহের প্রাদুর্ভাব ঘটে গেছিল আমাদের দেশে একটি নির্দিষ্ট শাসনকালে, একেবারে সরকারি নিয়ম করে প্রতিলোম বিবাহ দিলে বা বর্ণ মেনে বিবাহ না দিলে অর্থ দেওয়া হয়, আজও দেওয়া হয়, সেই প্রকল্প আজও আছে। এই যে কত বড় ধ্বংসের পথ খুলে দিয়েছে। শ্রেষ্ঠ জাতকের নেতৃত্বেই কিছু উন্নয়ন পরিকল্পনা তার সার্থক হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, কৃষি, শিল্প, বিজ্ঞান, শিক্ষা, দীক্ষা সব তার সার্থক হয় যদি শ্রেষ্ঠ জাতক নেতৃত্ব দেন তবেই। ওই যে নেপোলিয়ান বললেন না, গিভ মি সাম গুড মাদার্স, আই শ্যাল গিভ ইউ এ গ্রেট নেশন। তাহলে জাতক যদি সেই সঠিক মায়ের হাতে তার জন্ম সংস্কারের মাধ্যমে বেঁচে বেড়ে ওঠে, শাশ্বত নীতিবিধিগুলিকে সার্থকভাবে রূপায়িত করে ঋষির অনুশাসন মেনে নিয়ে নিজেকে যদি গড়ে তোলে, তবেই আমাদের এই দেশ, সমাজ, রাষ্ট্র সুন্দর থেকে সুন্দরতর পথে এগিয়ে চলবে। আর নইলে যা হওয়ার, যা হয়ে পড়েছে তাই হবে। ক্লেদাক্ত পুতিগন্ধময় রাজনীতির শিকার হয়ে আমাদের একটা প্রজন্ম নষ্ট হয়ে গেল। চাকরি নেই, বাকরি নেই, শিক্ষকদের কোনো সম্মান নেই, রাস্তায় তারা বছর পর মানে বছর ভর তারা বসে থেকেছেন, তাও তাদের পরিপালন করার কোনো উদ্দেশ্য নেই। মা বোনেদের সম্ভ্রম ইজ্জত নেই। মানুষ ধর্মকর্ম করে চললে তাকে ব্যঙ্গ বিদ্রুপ শুনতে হয়। এই যে আমরা সস্তায়নী পালন করি বা বাইরের জগতে হয়তো অন্ন খাই না বা আরো কিছুই মেনে চুনে খাই, তাতে আমাদেরকে আমাদের কলিগদের কাছে পর্যন্ত ব্যঙ্গ বিদ্রুপ শুনতে হয়। তারাও সনাতনী, তারাও হিন্দু, তারা ভাবে না যে এই দিদিমণিটা ধর্ম পালন করছে, একে অন্তত ব্যঙ্গটা করব না। কেউ কেউ করেন, সবাই নন, সবাই এক নন। কিন্তু আপনি অন্য কোনো সম্প্রদায়ের দিকে তাকাবেন, দেখবেন না তাদের মধ্যে এই ভেদভাব আছে। তো আমরাই তো আমাদের শত্রু, আমরাই তো আমাদের শত্রু। আমরা যদি ঠাকুরের কথাগুলো মেনে চলি, সুন্দর জগৎ পাবো, জীবন পাবো, সমাজ পাবো। জয় গুরু। সকলের মঙ্গল প্রার্থনা করি, সবাই ভালো থাকবেন। জয় গুরু, শ্রদ্ধা মা। জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর ইষ্ট প্রসঙ্গ। বর্তমান পরিস্থিতি সাপেক্ষে যে অবস্থা দেশের, তারপর রাজনীতি কি, রাজনীতি কেমন করে করতে হবে, রাজনীতি শব্দের অর্থ কি, ঠাকুর কি বলেছেন, সব কথা মা বললেন। সে বিভিন্ন কথা, পলিটিক্সের কথা, রাজনীতি, পলিটিক্স মানে কি এবং রাজনীতি মানে কি, ঠাকুর কেমন চেয়েছিলেন দেশটাতে, আর তার গোড়ায় কি সুসংগত বিবাহ, সুপ্রজনন। আর সেই সুপ্রজনের উপরও মা কিছুটা বললেন, সুসংগত বিবাহের মাধ্যমে সুসন্তান পৃথিবীতে জাত করে তাদের দ্বারা এই পৃথিবীকে পরিচালিত করতে হবে। যা ইচ্ছা তাই করবি, কিন্তু তা চলবে না। ভালো সারা মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। একদিন না একদিন পরিস্থিতির সম্মুখীন হতেই হবে। আজ নয় কাল, কাল নয় পরশু। ঠাকুর যা বলেছেন তাই মানতে হবে।
ঠিক সেইভাবেই চলতে হবে। এক দাস না কাল, কাল না পশু, পশু না তশু, একদিন একদিন মানতেই হবে, ঠাকুর বলেছেন। আর এইটাই প্রযোজ্য হবে একদিন, তারই দেওয়া বিধিবিধান পৃথিবীতে পরিপালিত হবে। সবাই তখন মানে মানে সবাই সেটাকে গ্রহণ করে নিজের জীবনকে ধন্য করবেন। ঠিক তেমনি করে যে রাজনীতি করতে হবে, ঠাকুর যেভাবে চেয়েছেন আর কি। কত কত কথা ঠাকুর বলেছেন রাজনীতি সম্বন্ধে, বিশদ ব্যাপার আছে। রামচন্দ্রকে মানে রামচন্দ্রের মানে ভরতকে কত ঠাকুর যে ভরতের কথা বলছে, রামচন্দ্র যে ভরতকে উপদেশ দিছিলেন সে কথাও ঠাকুর অনেক জায়গায় বলেছেন কে তার রাজকার্য পরিচালনা করার জন্য কি কি গুণের প্রয়োজন রামচন্দ্র ভরতকে বলছিলেন, সেটা আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে বলা আছে যে তুমি কেমন করে তুমি দেশ পরিচালিত করবে, তুমি কি কি কাজ করতে হবে, সব বলা আছে সুন্দর করে। তো সেইভাবে চলতে হবে, সেইভাবে করে উঠতে হবে, তবেই আমাদের দেশ আবার সুন্দর হবে, প্রকৃতার্থে রাজনীতি করা হবে। নাহলে সেই প্রতিগন্ধময় রাজনীতি, স্বার্থকতায় ভরপুর রাজনীতি, আত্মসাতের রাজনীতি, নিজের পরিবার পরিজনকে নিয়ে বেড়ে ওঠা রাজনীতি, পারিপার্শ্বিক সবকে ছেড়ে দিয়ে করা রাজনীতি, একদিন সে তার তার অবসান ঘটবেই কি ঘটবে। জয় গুরু শ্রদ্ধা আমার অপূর্ব ইষ্ট প্রসঙ্গ, পরম দয়ালের কথা, মুখ্যত পরম দয়ালের কথাই বলেছেন বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলিয়ে খুব সুন্দর এবং সুসংগত বিবাহের মাধ্যমে সুপ্রজনন হলে সুসন্তান আসবে, তা পৃথিবীকে ধরে রাখবে, সে কথা বললেন আমার শ্রদ্ধা মা। তাই সবার আগে আমরা প্রত্যেকে আমরা যারা সৎসঙ্গী আছি আমরা যেন সর্বদাই লক্ষ্য রাখি আমাদের পরিবার পরিজনের মধ্যে যেন সাধারণত এই ঘটনাগুলি না করে প্রতিলম যেন পেয়ে না বসে, আমরা যেন সবর্ণ এবং সদৃশ্য করে বিবাহ করার চেষ্টা করি। যে বিবাহ দেওয়া ছেলে মেয়ে যাই থাকবে, নাতি পুতি ভাতি ভাস্তা যাই থাকুক না, সবাইকে যেন একটা সদৃশ্য করে বিবাহের চেষ্টা করি আমরা, তবে একদিন পৃথিবী সুন্দর হবে। আর যদি আমরা ইচ্ছা তাই করি, প্রতিলোভে যে ভরে যাবে এবং দেশকে কোনো মতে বাঁচাতে পারবে না, কেউ পারবে না। ঠাকুর কতভাবে সে বলেছেন, খুব সুন্দর অপূর্ব অসাধারণ ইষ্ট প্রসঙ্গ। পরম পিতা শ্রীচরণ আমার শ্রদ্ধা মায়ের পরিবার পরিজনের সবারই সার্বিক মঙ্গল প্রার্থনা করি, ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন কামনা করি তারই শ্রীচরণে। মা সুখে শান্তিতে আনন্দে ভরপুরে থাকবে এই প্রার্থনা। জয় গুরু শ্রদ্ধা মা, খুব ভালো থাকবেন। জয় গুরু।